যে এই হাসনাত আব্দুল্লাহ ওরফে হাবাদুল্লাহকে কিন্তু সেনাবাহিনীর লোকেরা যথেষ্ট তাকে শিক্ষা দিয়েছে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে। এবং আরেকটা লোককেও বেশ শিক্ষা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে নিজেকে ব্যারিস্টার বলে বলছে ফুয়াদ আব্দুল্লাহ নামে যে জঙ্গিটা আছে জামাত শিবিরের, সেই ছেলেটাকে। আওয়ামী লীগের বাংলাদেশে আপনি জানেন যে 40-45% ভোট, এইটা আরো বাড়ছে। গত 5ই আগস্টের পরে থেকে আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথি, মানুষ আওয়ামী লীগের প্রতি কতটা ভাবছে এবং তারা বুঝতে পারছে যে তারা কি ভুল তারা জীবনে করে ফেলেছে। ফলে একটা বড় ভোট আওয়ামী লীগের জড়ো হয়েছে। ফলে একে উপেক্ষা করে আপনি রাজনীতি করবেন, ইলেকশন করবেন, ওই ইলেকশনটা একটা মকারি ছাড়া আর কিছুই হবে না। দেখুন, ব্যক্তিগতভাবে ওয়াকারুজ্জামানকে আমি পছন্দ অপছন্দ এটা ব্যক্তি নিঝুম মজুমদারের ব্যাপার। নাথিং টু ডু উইথ আওয়ামী লীগ, নাথিং টু ডু উইথ এনিথিং। আমার এই মতামতের সাথে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের অনেকেই একমত হয়তো বা পোষণ করবেন ওরা। সো এইটা এই প্রোগ্রামে ভালো করে বলা প্রয়োজন, তা না হলে এই অংশটাকে কাট পেস্ট করে নানান রকমের প্রোপাগান্ডা ছড়ানো হবে। তবে আপনাকে আমি একটা ব্যাপারে বলতে পারি যে মার্চে যখন আমরা কথা বলছিলাম তখন কিন্তু কেমন একটা অবস্থা হয়েছে যে তিনি যখন আপনার ফিরলেন, যে একটা সফরে গেলেন তিনি মাঝখানে, যেখানে তিনি ঢাকাতেও অবতরণ করলেন না, সিলেটে গেলেন, সিলেট থেকে ঢাকায়, তারপরে বিশেষ নিরাপত্তাতে তেজগাঁওতে আসলেন। ফয়জুরের ব্যাপারটা তখন ভয়ানক একটা রূপ ধারণ করেছিল। ফয়জুর তখন আলাদাভাবে প্রমোট করছিল, মানে সেনাবাহিনীর ভিতরে দুটা কমান্ড তৈরি করে ফেলেছিল, যেটাকে ভালোভাবেই ফয়েল করা গেছে। এবং দর্শকদের জন্য এটাও জেনে রাখা ভালো যে এই হাসনাত আব্দুল্লাহ ওরফে হাবাদুল্লাহকে কিন্তু সেনাবাহিনীর লোকেরা যথেষ্ট তাকে শিক্ষা দিয়েছে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে। এবং আরেকটা লোককেও বেশ শিক্ষা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে নিজেকে ব্যারিস্টার বলে বলছে ফুয়াদ আব্দুল্লাহ নামে যে জঙ্গিটা আছে জামাত শিবিরের, সেই ছেলেটা। একদম, মানে এই পুরো পরিস্থিতিটা এই মুহূর্তে আরো ডামাডোলে ভরে গিয়েছে বাংলাদেশে। এখান থেকে একটা প্রশ্ন দাদা, আপনি যে ইনপুটগুলো আমাদেরকে পাঠিয়েছিলেন, যে 5 জনের নাম আপনি বললেন, তাছাড়াও আরো একটা ইনপুট ছিল যে আওয়ামী লীগের সঙ্গে এই মুহূর্তে ওয়াকারের একটা বিশাল দূরত্ব তৈরি হয়েছে। একটা সময় তো শেখ হাসিনাই নিয়োগ করেছিলেন এই ওয়াকারকে সেনাবাহিনীর প্রধান করে। তাহলে তার এই বিশাল দূরত্বটা এবং আওয়ামী লীগকে দূরে ঠেলে দেবার কারণটা কি তার, এই জামাত? না, এই প্রশ্নের উত্তরটা আমি আপনাকে এইভাবে দেই যে মাননীয় প্রধানমন্ত্রী ওয়াকারুজ্জামানকে কিন্তু নিয়োগ এই হিসেবে দেয়নি যে সে আওয়ামী লীগ পন্থী, আওয়ামী লীগকে পছন্দ করে, দিয়েছে প্রফেশনালিজমের জায়গা থেকে। কেন, আমি আপনাকে একটা উদাহরণ দিই, আপনাকে আমি দুটো উদাহরণ দিলে আপনি বুঝবেন। আপনি বাংলাদেশের কাউকে, পুলিশের যে আইজিপি ছিলেন আমাদের যে আব্দুল্লাহ মামুন সাহেব, আপনি তার ব্যাপারে একটু প্রশ্ন করে দেখবেন। পুলিশের যেই লোকটা চরমভাবে বিএনপি করে বা জামাত করে, সেই লোকটাও স্বীকার করবে যে লাস্ট টাইম যিনি আইজিপি ছিলেন আব্দুল্লাহ মামুন শেখ একটা 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 প্রচন্ড সৎ একজন ব্যক্তি ছিলেন। একদম প্রধানমন্ত্রী শুধুমাত্র তার রেকর্ডের উপরে বেস করে তাকে আইজিপি করেছে। এমনকি আইজিপি সাহেবের ভাই ইলেকশনে দাঁড়িয়েছে, সেই ভাইও ফেল করেছে। ওইখানে আইজিপি কোনো ধরনের তার হস্তক্ষেপের কাছে দ্বারাও ছিলেন না। নাম্বার ওয়ান, ঘুষ, দুর্নীতি, টাকা পয়সা, একদম লোকটা খুবই ভালো। আপনার র্যাবের যে ছিলেন যিনি, তিনি পেশাতে একজন ব্যারিস্টারও, তিনি বারও করেছেন, একই সাথে তিনি র্যাবের প্রধান ছিলেন, আব্দুল্লাহ হারুন সাহেব। এই লোকটাকে ব্যক্তিগতভাবে আমি চিনি এবং তাকে নিয়োগ দেওয়া হয়েছে কমপ্লিটলি সততার জন্য। আপনি র্যাবে চাকুরি করেছেন এমন কাউকে আপনি একটু জিজ্ঞেস করে দেখবেন যে ব্যারিস্টার এই হারুন সাহেব তিনি কেমন মানুষ। তাহলে দেখেন, পুলিশের আইজিপি, র্যাবের আইজিপি, দুজনকেই কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে সততার উপরে, তাদের ট্র্যাক রেকর্ডের উপরে। একইভাবে আমি ওয়াকারকে নিয়ে অনেক আলোচনা করতে পারি, অনেক সমালোচনা করতে পারি, তার জামাতি আনুগত্য থেকে শুরু করে অনেক কিছু, কিন্তু ব্যক্তিগতভাবে তার সততার একটা রেকর্ড আছে। বাট সেটা নিয়ে অনেক ধরনের তথ্য আমার কাছে আসে, বাট আমি ধরেন সেগুলো যেহেতু অনেক কিছুই ভেরিফাই করতে পারি না, আমি এতটুকু বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী তাকে নিয়োগ দিয়েছে তার ট্র্যাক রেকর্ডের উপরে। ঠিক তখন কি এই বিষয়টা সামনে আসেনি যে তিনি এতটা জামাত ঘনিষ্ঠ এবং জামাতের সঙ্গে তার এতটা সুসম্পর্ক রয়ে গিয়েছে? আমি 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 নিশ্চিত যে এই তথ্যটা যদি আসতো তাহলে হয়তোবা পরিস্থিতিটা অন্যরকম হতো। মাননীয় প্রধানমন্ত্রী আসলে অসম্ভব রকমের একজন, মানে উনার অনেকে দূরের থেকে অনেক রকমের কথাবার্তা বলে,
কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর একটা ব্যাপার খুবই স্পষ্ট। তিনি কোনো আপনাকে কেউ একজন এসে বললো যে আপনাকে বললো যে অমুক খারাপ তমুক খারাপ, এগুলো উনি কখনো উনি ফ্যাক্ট চেক করেন। দেখেন উনার ফ্যাক্ট চেক করার রাস্তাটা কি? উনার ফ্যাক্ট চেক করার রাস্তাটা হচ্ছে যে গোয়েন্দারা তাকে যে তথ্যটা দিচ্ছে, তারপরে তিনি তিনি যে তথ্যটা পাচ্ছেন তার উপরে বেস করে তো একজন প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন। আমি আপনাকে হলফ করে বলতে পারি যে গোয়েন্দা তথ্যগুলোতে তার এই জামাতি সংশ্লিষ্টতা, জামাতের প্রতি তার এই ভালোবাসাটা ওই রিপোর্ট গুলোতে ছিল না। ঠিক, মানে কোথাও একটা মিস হয়ে গিয়েছিল। লম্বা কারণও আছে। হয়তোবা কোনোদিন আমি যদি বলি তাহলে বলবো, এটা আপনি তুলে রাখলাম আপনার জন্য। তবে আমি এটা নিশ্চিত হয়েছি যে গোয়েন্দা রিপোর্ট গুলোতে উনার সততা, ট্র্যাক রেকর্ড, ক্যারিয়ার এগুলো সবসময় ছিল। ফলে সেটার উপরে বেস করে এখন প্রধানমন্ত্রী যদি উনাকে পলিটিক্যালি নিয়োগ দিত তাহলে তো আজকে প্রশ্নবিদ্ধ হতো। কিন্তু একটা প্রশ্ন এখান থেকে উঠে আসছে দাদা, আমি জানি না কতটা সত্যতা রয়েছে এই প্রশ্নটার, যে ওয়াকারুজ্জামান তিনি নাকি রাষ্ট্রপতি হতে চাইছেন এবং একটা মহল থেকে নাকি সেটা দাবি উঠছে, এই খবরটা কি সত্যি? আমি এখনো পর্যন্ত এই ব্যাপারটা সম্পর্কে নিশ্চিত না। তবে আপনার এই দাবিটা নিয়ে তখনই কথা বলবো যদি ধরেন এই যে ডিসেম্বরের ইলেকশনের কথা হচ্ছে, ডিসেম্বরের ইলেকশন না হলে ওয়াকারের হয়তোবা অন্য একটা রূপ দেখা যেতে পারে বলে আমার ধারণা। এবং 1982-তে এরশাদ যেভাবে প্রথম 1 বছর সেফ খেলেছে আপনার জেনারেল জিয়ার মৃত্যুর পর, বা তাকে তো খুন করে ফেলা হয়েছিল 30 মে 1981-এ। এখন যিনি বিএনপির প্রতিষ্ঠাতা বা বেগম খালেদা জিয়ার হাজবেন্ড, জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ডের পর জেনারেল এরশাদ কিন্তু 1 ইয়ার টাইম নিয়েছে। সেই সময় সাত্তার এসেছিল, নানান ধরনের গোলমালের মধ্য দিয়ে তখন যাচ্ছিল। তো অনেকেই আমাকে বলছে যে ওই পরিস্থিতিটার মতো একটা সম্ভাবনা হলেও হতে পারে যদি ইলেকশন নিয়ে কোনো ধরনের ধানাই পানাই বা কোনো ধরনের এই ধরনের চিন্তা ভাবনা করা হয়, যেটা কিন্তু ইউনুসদের পক্ষ থেকে একটা বল উঠেছে। আমি জানি না আপনার কানে এটা এসেছে কিনা, এইটা আপনাদেরকে একটু বলে রাখা ভালো। সেটা হচ্ছে যে ইউনুসকে আগামী 5 বছর রেখে দেওয়া হোক, প্রধানমন্ত্রী করা হোক, এই ধরনের অনেক কথাবার্তা বলা হোক। ছাত্রদের যে নতুন পার্টি সেখান থেকে দাবি উঠেছে। এটা কিন্তু ইউনুস সেন্টারের একটা পিআর এর অংশ। আচ্ছা, ইউনুস সেন্টার প্রথমে একটা বাড়ি দিয়ে দেখে, মার্কেটে একটা খাবার এনে দেখে যেটা কেমন চলে, এরপর এটা নিয়ে সমানে পিআর করতে থাকে। এবং আপনাকে একটা জিনিসও জানিয়ে রাখা ভালো যে ইউনুস সেন্টার কিন্তু এখন আর শুধু ইউনুস সেন্টার নেই, ইউনুস সেন্টার হয়েছে এখন একটা, ওইখানে প্রায় 100 জনের মতো স্কিলড সাইবার যারা কাজ করে ইন্টারনেটে, তারা এই প্রোপাগান্ডার কাজগুলো করে। নানান ধরনের পেজ খুলে, নানান ধরনের প্রোফাইল খুলে তারা এই কাজগুলো করে যাচ্ছে। তাদের একটা হিউজ নেটওয়ার্ক আছে এবং দেশের বাইরে, বিশেষ করে ফ্রান্সে তাদের বেশ বড়সড় একটা অফিসও করেছে। দেশের বাইরে থেকেও তারা করছে হিউজ ইনভেস্টমেন্ট। সেই কথায় আসে, কিন্তু এটা মাথায় রাখবেন যে এই এখন যে দখলদার বাহিনী, তাদের ইলেকশন করার খুব একটা যে ইচ্ছা আছে সেটা আমি মনে করি না। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।